সিস্টার কথা শুনে ভয়ে গলা শুকিয়ে যেতে লাগলো আমার। ও নিশ্চয় আমাকে এগুলো ভয় দেখানোর জন্য বলছে না, কারণ মানুষ যখন হিংস্র হয়ে ওঠে তখন তার পক্ষে সব কিছু সম্ভব। দেখতে পাচ্ছি সিস্টার বাইরে থেকে ঘরের ভিতরে আর দরজার সামনে কেরোসিন ছিটিয়ে দিচ্ছে। আমার কোনো নিষেধই কানে তুলছে না ও। এক পর্যায়ে বোতলটা খালি হাতেই একটা দেশলাই জ্বালিয়ে নেয়, আর তারপর সেটা জানালা দিয়ে আমার রুমের ভিতর ছড়িয়ে মারলো। মুহূর্তে সারা ঘর দাও দাও করে আগুন জ্বলে উঠলো। আমি কি করব বুঝে উঠতে পারছি না। বাইরে বের হওয়ার একটা মাত্র দরজা, সেটাও চেষ্টা বন্ধ করে রেখেছে। আমার কোনো আকুতি মিনতি কানে তুলছে না ও। মাথাটা কি খারাপ হয়ে গেছে তোমার? কি করছে এগুলো? দরজা খুলে বলছি। না, দরজা খুলবো না, আজকে এইখানেই মরতে হবে তোমায়। আমার পেছন লাগার খুব শখ তোমার, তাই না? তুমি এটা কিছুতে করতে পারো না আমার সাথে, আমি ছাড়বো না তোমায়। চুপ থাকো, একদম চুপ। মরার সময়ও দেখছি তোমার তেজ কমেনি, আমাকে আর রাগিয়ে দিও না। আমি বুঝতে পারি চেষ্টা আমার কথা শোনার মানুষ নয়। ও আমায় এখানে মারার জন্যই ছেড়ে দিয়েছে। নিজেকে বাঁচাতে হলে আমাকে কিছু একটা করতে হবে। একটু পরে চেষ্টার আওয়াজ বন্ধ হয়ে গেল। তার মানেও চলে গিয়েছে। আমাকে মৃত্যুর হাতে একা ছেড়ে পালিয়ে গেছে। অবশ্য ঘর থেকে বেরোনোর একটা রাস্তা আছে, আর সেটা হলো জানালা। কাঁচের জানালা ভেঙে ঝাঁপ দিতে হবে আমায়। সোজা 6 তলা বিল্ডিং, এর উপর থেকে ঝাঁপ দিতে হবে আমায়। আমি জানি না এখান থেকে ঝাঁপ দেওয়ার পর বেঁচে থাকবো কিনা, কিন্তু এই সময়ে ঘরের ভিতরে পড়ে মরার থেকে জীবনের ঝুঁকি নেওয়াটা বেশি বুদ্ধিমানের কাজ হবে। কারণ ঘরের ভিতরে থাকলে নিশ্চিত মৃত্যু আমার, আর ঝাঁপ দিলে তাও একটা বাঁচার আশা থাকবে। এইভাবে জানালার পাশে এসে দাঁড়িয়ে পড়ি। তারপর নিচের দিকে তাকাই। যতই মন স্থির করি না কেন, এত উপর থেকে ঝাঁপ দিতে বেশ ভয় করছে আমার। ভয়ে পা কাঁপতে লাগলো। একটা কথা ভালো করেই জানি আমি, আমাকে কোনোভাবেই হেরে গেলে চলবে না। নিজের মায়ের খুনির শাস্তি নিশ্চিত না করে আমি মরে গিয়েও শান্তি পাবো না। আমাকে আর কোনো কারণে না হোক মায়ের মৃত্যুর কথা ভেবে বাঁচতে হবে। যদি বাঁচতে নাই পারি, অন্তত বাঁচার আপ্রাণ চেষ্টা তো করতে পারে। আর কিছু না ভেবে চোখ যারা বন্ধ করলাম, তারপর নিচে ঝাঁপ দিই। চোখ খুলে দেখতে পাই একটা রুমে শুয়ে আছি আমি। অপরিচিত একটা রুম, যেখানে আমি আগে কখনো আসিনি। ধীরে ধীরে সবটা মনে পড়তে লাগলো আমার। নকল সিস্টারতে ঝামেলা হওয়া, আমাকে বন্দি করে ঘরে আগুন লাগিয়ে দেওয়া, তারপর আমার বিল্ডিং থেকে ঝাঁপ দেওয়া। এরপর আর কিছু মনে নেই আমার। এখন এখানে এবার কি করে এলাম জানা নেই আমার। অনুভব করছি সারা গিয়ে প্রচণ্ড ব্যথা, অনেকটা জায়গা কেটে গেছে। আবার সেখানে মেডিসিন লাগিয়ে রাখা হয়েছে। খুব জানতে ইচ্ছে করছে কে আমাকে সেবা করে ছাড়িয়ে তুললো, কারণ এই পৃথিবীতে আমার মঙ্গল চাইবার মতো কেউ আছে বলে তো আমার জানা নেই। আরও কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল, চারপাশে কাউকে দেখতে পাচ্ছি না। ধীরে ধীরে উঠে বসলাম আমি। তারপর নিচে পা বাড়াবো, ঠিক তখন ভিতরে কেউ ঢুকে পড়লো। তাকে দেখে যেন বিস্ময় চোখ উল্টে যাওয়ার উপক্রম আমার। মনে হচ্ছে চোখের সামনে স্বপ্ন দেখছি। আমার সামনে শ্রেষ্ঠা দাঁড়িয়ে আছে। না, এ আমার স্ত্রী, সেই নকল শ্রেষ্ঠা নয়, আসল শ্রেষ্ঠা দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি তাজ্জব বনে গেছি নিজেকে তার ঘরে দেখে। যে কিনা আমার মৃত্যু চায়, সে বাঁচালো আমায়। শ্রেষ্ঠাকে এই মুহূর্তে কী বলবো বুঝতে পারছি না। ও নিজেই আগেই মুখ খুললো। এখন কেমন লাগছে? তুমি আমাকে বাঁচিয়েছো, তাই না? আমাকে সুস্থ করে তুলেছো তুমি। কি মনে হচ্ছে দেখে তোমার? না, আমি সত্যি বুঝতে পারছি না তুমি আমাকে বাঁচালে কেন। তুমি সেদিন নিজের মুখে স্বীকার করেছো আমার ক্ষতি চাও, তুমি আমায় শেষ করে দিতে চাও। তাহলে হ্যাঁ, চেয়েছিলাম, কিন্তু তখন চাইলে এখনো যে চাইবে, এটা কোথায় লেখা আছে? আমি সত্যি তোমার কথায় মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। কি চাইছো তুমি, ক্লিয়ার করে বলো। আচ্ছা, এটাও তোমার নতুন কোনো চাল, তাই না? না, আমি কোনো চাল চালছি না। আমি জানি আমার পূর্বের রূপ দেখে আমার প্রতি এক প্রকার ঘৃণাবোধ কাজ করছে তোমার, আর সেটা অস্বাভাবিকও নয়। তুমি আমাকে বাঁচালে কি করে? আমার যতদূর মনে পড়ে আমি ঝাঁপ দিয়েছিলাম নিজের বিল্ডিং থেকে। তারপর কি হলো? তুমি আমাকে পেলেই বা কি করে? আমি অনেক আগে থেকেই ওখানে ছিলাম, তোমার বাড়িতে। হোয়াট? কি বলছো তুমি এসব? আশ্চর্যজনক স্বরে আমার প্রশ্ন। হ্যাঁ, সত্যি। আমি নিজের মনে একটা সন্দেহ থেকেই তোমার বাড়িতে গিয়েছিলাম। সন্দেহ? কিসের সন্দেহ? মনে পড়ে তুমি জোর করে সেদিন আইডেন্টিফাই করেছিলে আমায়। আমি যদিও নিজের পরিচয় স্বীকার করিনি সেদিন তোমার কাছে। তোমার সেই ব্যবহারের কয়েকটা অদ্ভুত আর খটকা প্রশ্ন ঘিরে ধরে আমায়। আমি দেখতে চেয়েছিলাম কেমন সংসার করছো তুমি। তোমার বউকে দেখতে গিয়েছিলাম, কিন্তু আমি নিজেও জানতাম না ওইখানে কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে আমার জন্য। বুঝলাম না। বুঝলে না? বুঝিয়ে বলছি। আমাকে জানানো হয়েছিল তুমি আমাকে ছেড়ে বিয়ে করে সুখে সংসার করছো।
আমাকে বোঝানো হয়েছিল, তুমি ধোকা দিয়েছো আমায়। জানানো হয়েছিল? কে জানিয়েছিল তোমায়? আর কীভাবে বুঝিয়েছিল আমি তোমায় বিয়ে না করে ধোকা দিয়েছি? সব বলছি, আগে আমার কথা শোনো। আমি দেখতে গিয়েছিলাম ওই বাড়িতে তুমি আমাকে ভুলে ঠিক কেমন সংসার করছো, কিন্তু তোমার বাড়িতে গিয়ে আমি দেখি ওখানে হুবহু আমার মতো দেখতে কেউ আছে। এটা দেখেই খটকা লাগে আমার। ভাবলাম হয়তো কোনো বড় ভুল করে চলেছি আমি, তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি। এরপর আমার চোখ আর মন থেকে অবিশ্বাসের পর্দা পুরোপুরি সরে গেল যখন আমি শুনতে পাই তুমি নিজের স্ত্রীকে শ্রেষ্ঠা বলে সম্বোধন করছো। আমি বুঝতে পারি তুমি হয়তো তাকেই শ্রেষ্ঠা ভাবছো, কিন্তু সে তো প্রকৃতপক্ষে শ্রেষ্ঠা নয়। এরপর তুমি তাকে ব্ল্যাক কফিতে বিষ মেশানোর মিথ্যে ভয় দেখালে। আমি সবটাই লুকিয়ে দেখছিলাম, যেহেতু বাড়িতে তুমি আর সেই বহুরূপী ছাড়া কেউ ছিল না, তাই বাড়িতে লুকিয়ে থাকতে সমস্যা হয়নি আমার। আর যদি বলো তোমার বাড়িতে ঢোকার কথা, এসব কোনো ব্যাপার নয় আমাদের মতো মানুষের জন্য। আমি লক কেটে ঢুকেছিলাম তোমার বাড়িতে। তুমি তোমার স্ত্রীকে একটা ঘরের ভেতরে নিয়ে গেলে, তারপর কথা বলছিলে তার সাথে। যদিও বাহির থেকে সব কথা শুনতে পাই না, আমি যতটুকু শুনতে পেরেছি, আমি এতটুকু বুঝেছি তুমি আমার সাথে কোনো প্রতারণা করোনি। প্রতারণা করা হয়েছিল তোমার সাথে, আর আমাকে একটা চরম ভুল আর মিথ্যে জালে জড়িয়ে দেওয়া হয়েছিল। এক পর্যায়ে তোমার স্ত্রী ঘরের ভেতর দরজা বন্ধ করে আগুন লাগিয়ে দেয়, যাতে সে সবার অগোচরে তোমাকে খুন করতে পারে। কিন্তু আমি সেটা কি করে হতে দিতে পারি? তোমার স্ত্রী চলে যাবার পর যখন ভাবলাম তোমায় বাঁচাবো আমি, কিন্তু তুমি আমাকে সেই সুযোগ না দিয়েই জানালা ভেঙে ঝাঁপ দিলে। আমি এটা দেখে দ্রুত নিচে চলে যাই, তারপর তোমাকে সেভ করি। ভাগ্যিস তুমি একটা বড় ডাস্ট স্টুপের উপর পড়েছিলে, তাই তেমন বড় কোনো ক্ষতি হয়নি তোমার। আমি সবাইকে বুঝিয়ে তোমায় অজ্ঞান অবস্থায় হসপিটালে নিয়ে যাই, তারপর সেখান থেকে আমার বাড়িতে। চেষ্টার কথাগুলো শুনে সবটা পরিষ্কার না হলেও এতটুকু বুঝতে পারলাম ও ইচ্ছে করে এমন খারাপ পথে আসেনি। আমার প্রতি ওর আক্রোশের অন্য কারো হাত নয়, আর শুধু হাতই নয়, সে এমন কিছু করেছিল যাতে চেষ্টা আরও বেশি হিংস্র হয়ে ওঠে। হিতাহিত জ্ঞানশূন্য করে দেওয়া হয়েছিল চেষ্টাকে। তুমি তো এত কিছু বললে, এখন পর্যন্ত এটা বললেন না আমার প্রতি তোমার মনে বিষ কে ভরেছে, কে ভুল বুঝিয়েছে তোমায়? শুনতে চাও তার নাম? অবশ্য তুমি হয়তো আন্দাজ করতে পারছো, খুব একটা অবাক হবে না শুনলে, কারণ সে আর কেউ নয়, তোমার নিজের বাবা। তোমার বাবার জন্যই আজ আমার এই দুর্দশা। তবে আমি নিজেও বুঝতে পারিনি, সে তো তোমার নিজের বাবা, তাহলে তোমাকে শেষ করে কি লাভ তার? কোনো বাবা নিজের সন্তানের সাথে এটা দুঃস্বপ্ন করতে পারে? এই প্রশ্নের উত্তর আমার মাথায় ঘুরপাক খাচ্ছে সবসময়ের জন্য চেষ্টা। আর আমি এটাও জানি, এতটা পথ পর্যন্ত যখন আসতে পেরেছি, বাকি পথটাও ঠিক পার করতে পারবো। কিন্তু তুমি আমায় এটা বলো, তোমার সাথে তো বিয়ে ঠিক হয়েছিল আমার, তাহলে তুমি আমার থেকে দূরে সরে গেলে কি করে? আর আমাদের মাঝখানে তৃতীয় ব্যক্তি হয়ে এই নকল সৃষ্টি চলে আসতো কি করে? তোমার এত প্রশ্নের উত্তর তো আমি নিজেও জানি না, তবে আমি যতটুকু জানি তাই বলছি। আমাদের যেদিন বিয়ে হবার কথা ছিল, দিনটা ছিল শুক্রবার, তখন বিকেল। আমাদের বিয়ে সন্ধ্যাবেলা। আমি পার্লারে যাই সাজগোজ করার জন্য। ওখানে সাজগোজ করতে বেশ খানিকটা সময় লেগে গেল আমার। তুমি বারবার ফোন করছিলে আমায়, আমি যাতে যত দ্রুত সম্ভব চলে আসি। এর কিছুক্ষণ পর তোমার আরও একটা ফোন কল আসে। কি গো, কি হয়েছে তোমার? না, আর একটু লেট হবে। হ্যাঁ, একটা কাজ করো, তুমি বরং আরাম করে সাজতে থাকো, তারপর সকালের দিকে আসলেও চলবে। এতটা তাড়াহুড়ো কেন করছেন? এই তো হয়ে যাবে একটু পরে। তাছাড়া এখন হাতেও অনেক সময় আছে। আচ্ছা, তুমি তাড়াতাড়ি কাজ সেরে নিচে এসে দাঁড়াও, আমি আমার একজন পরিচিত লোক পাঠিয়ে দিচ্ছি, উনি ড্রাইভ করে নিয়ে আসবে তোমায়। আমিও তোমার কথা অনুসারে তাড়াতাড়ি নিজের কাজ সেরে গ্রাউন্ড ফ্লোরে নামি। গ্রাউন্ড ফ্লোরে নেমেই একটা গাড়ি দেখতে পাই। গাড়ির সামনে ড্রাইভার দাঁড়িয়ে ছিল। আমাকে দেখেই সে একটা মুচকি হাসি দিল। আমি খানিকটা অবাকের সাথে বিব্রত হই। আপনি মিস শ্রেষ্ঠ, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি আমায় চিনলেন কি করে? সোহাজ্য স্যারের ফোনে আপনার ফটো দেখছি, উনি পাঠিয়েছেন আমাকে আপনার নিয়ে যেতে। ও আচ্ছা, আপনি সেই ড্রাইভার, তাই তো? জি ম্যাডাম। কিন্তু ভাইয়া, আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন কি করে? উনি তো এইমাত্র ফোন করে জানালেন আমায় লোক পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেকক্ষণ ধরে আছেন এখানে। অ্যাকচুয়ালি ম্যাম, রাস্তা জ্যাম নেই খুব একটা, তাই দ্রুত ড্রাইভ করে আসতে পেরেছি। আপনি চাইলে আমি স্যারের কাছে ফোন দিয়ে কনফার্ম করছি আপনাকে। না না, তার আর কোনো দরকার নেই। ঠিক আছে, চলুন, আমি গাড়িতে উঠছি। এরপর লোকটার গাড়িতে উঠি আমি।
আমি এমনিতেই শহরের সব জায়গা খুব একটা চিনতাম না। উনি আমাকে শর্টকাটের কথা বলে অন্য একটা রাস্তা ধরেন, তারপর এগোতে থাকেন। এরপর চলতে চলতে লোকটা হঠাৎ তার গাড়ি থামিয়ে ফেললো। কি হলো ভাইয়া, গাড়ি থামালেন কেন? ম্যাম, এখানে স্যারের এক রিলেটিভ অপেক্ষা করছেন আমাদের জন্য। স্যার নিজে আসার সময় ওনাকে আমাদের সাথে তুলে নিতে বলছেন। আপনি চাইলে স্যারকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। ঠিক আছে, আমি কথা বলছি, আপনি যা করার তাড়াতাড়ি করুন। একটা অপরিচিত লোক এসে গাড়িতে উঠলো। আমার পাশের সিটেই বসলো সে। আমি খানিকটা ইতস্তত বোধ করি। লোকটা গাড়িতে ওঠার সময় বেশ ভালো ব্যবহার করে আমার সাথে, কিন্তু গাড়ির ভেতরে আসার পরে তার স্বভাব প্রকৃতি যেন পাল্টে গেছে একেবারে। তার মতিগতি একদম ভালো লাগছিল না আমার। একবার ভাবলাম ফোন করে তোমায় জিজ্ঞেস করব। এমনিতে তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, এমনিতেই অনেকটা লেট করে ফেলেছিলাম। আমি ফোনটা হাতে নিয়ে নম্বর ডায়াল করতে যাব, ঠিক তখন লোকটা আমার থেকে ফোনটা টান মেরে কেড়ে নিল। এ কি হলো, আপনি আমার ফোনটা নিয়ে নিলেন কেন? আমায় আমার হবু হাজবেন্ডের সাথে কথা বলতে হবে। লোকটা কথা বলতে দিল না, নিমেষে জোরপূর্বক আমার মুখ আর হাত পা বেঁধে ফেললো। তারপর সিটের উপর শুইয়ে দিল আমায়। আমি না পারছিলাম নড়াচড়া করতে, না পারছিলাম কথা বলতে। বুঝতে পারি গাড়ির ড্রাইভার আমাকে তোমার বাড়িতে নয় অন্য কোথাও নিয়ে যাচ্ছে, আর সেটা কোনো জঙ্গলের রাস্তা। তারপর পুরোপুরি অন্ধকার নেমে এসেছে। এক পর্যায়ে তারা একটা বাংলোর সামনে গাড়িটা থামে। আমাকে গাড়ি থেকে নামানো হলো, তারপর বাংলোর ভেতরে নিয়ে যাওয়া হয়। পুরো বাংলোটা একদম খালি পড়ে আছে, ভেতরে কোনো লোকজন নেই। একটা রুমের ভেতরে নিয়ে যাওয়া হয় আমায়। তারপর লোকটা আমার মুখের বাঁধনটা খুলে দিল। তারপর সে আমার সামনে হাঁটু গেড়ে বসলো। সরি ম্যাডাম, আপনাকে এতক্ষণ কষ্ট দিতে হয়েছে। আমার জীবনটা বরবাদ করে দুঃখ প্রকাশ করছো তোমরা? লজ্জা হয় না তোমাদের? তোমরা মানুষ না জানোয়ার। যা হয়েছে আমাদের এতে কোনো দোষ নেই, আমরা শুধু অর্ডার ফলো করছি। আপনাকে আপাতত এখানেই থাকতে হবে। কি বলছো কি তোমরা? এখানে থাকতে হবে মানে? জানো আজ আমার বিয়ে, আমার জীবনটা শেষ হতে চলেছে তোমাদের জন্য। আর ওইদিকে আমার হবু বর না জানি সে কতটা টেনশন করছে। কেউ কোনো টেনশন করছে না, আপনি এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। এই তোমরা কারা বলো তো? আমার এত বড় একটা সর্বনাশ করে ঠান্ডা মাথায় কথা বলছো কি করে? আবার আমাকে কিনা বলছো নিশ্চিন্ত থাকতে? তোমরা কেউ আমার হবু বরকে চেনো না। ও জানতে পারলে কিন্তু তোমাদের পালানোর কোনো রাস্তা থাকবে না। ভালোই ভালোই আমায় ছেড়ে দাও বলছি। আমার কথা ভাবতে হবে না, নিজেদের ভালোর কথা ভেবে অন্তত ছেড়ে দাও। সেটা সম্ভব নয়।